সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে মনোবিজ্ঞান বিষয়ে তোমাদের অংশগ্রহণের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। এই বিজয়ের মাসে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব, একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মনোবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এই বিষয়ে তোমাদের পাঠদান করব। তোমরা যে যেখানে আসো সবাই অনলাইন ক্লাসে সংযুক্ত হবে এবং এই ক্লাসটা তোমরা উপভোগ করবে। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছো এবং দেখছো। আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব তা হচ্ছে উচ্চ মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের ব্যক্তিত্ব চ্যাপ্টার, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আছে এই বিষয়ে আজকে আমি তোমাদের পাঠদান করব। তোমরা যে যেখানে আছো এই পাঠদানে অংশগ্রহণ করবে। দেখো, ব্যক্তিত্ব এই কথাটা কিন্তু আমরা প্রতিনিয়ত কারো না কারোর সাথে বলে থাকি। ব্যক্তিত্ব কি জিনিস, ব্যক্তিত্ব আছে কি না, এই যে ব্যক্তিত্ব এই বিষয়টা আমরা জানি না। সুতরাং আমরা এটা জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই। আর সেই লক্ষ্যে ডিআরএম কলেজ কালীগঞ্জ সাতক্ষীরা তোমাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক। এবং তোমরা বিগত ক্লাসগুলো এইভাবে দেখছো এবং আমি দেখেছি তোমরা খুব সহজে এগুলো বাড়িতে যেভাবে শিখছো, কলেজে না এসেও কিন্তু তোমরা ভালোভাবে ক্লাসে অংশগ্রহণ করে শিখতে পারছো। আমি এটাই দেখেছি, তোমাদের লক্ষ্য করেছি। তো ক্লাস করার সময় খালি দেখলে হবে না, বিষয়গুলো উপভোগ করতে হবে এবং সেটা বোঝার চেষ্টা করতে হবে যে এই যে স্যার ক্লাস নিল, কীভাবে ক্লাস নিল, কী বলছে, এইগুলো আবার বাড়িতে যেয়ে তোমরা বইগুলো মেলালে অনেক সহজ হয়, বাড়িতে বসে সহজ জিনিসটা শিখতে পারবে। সুতরাং তোমরা খালি যে দেখলাম আর শিখলাম না, মনে রাখলাম না, তা কিন্তু চলবে না। বিষয়গুলো তোমার নিজের মতন করে শিখতে হবে, নিজের মতন করে জানতে হবে, তাহলে কিনা সহজে এই বিষয়টা আয়ত্ত করা যাবে। সুতরাং আমি চাই যে তোমরা অনলাইন ক্লাসে আবার অংশগ্রহণ করে এইগুলা শিখতে চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক মিনিট তাহলে দেখো, এই যে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্র, উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব কথাটা লেখা আছে। ইংরেজিতে যাকে বলা হয় কি, পার্সোনালিটি। ইংরেজিতে আমরা বলি পার্সোনালিটি। তা ভূমিষ্ঠ হয়ে ছোট শিশু অবাক পৃথিবীতে অবলোকন করে। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কি করে, পৃথিবীটাকে তারা সুন্দরভাবে অবলোকন করে, দেখার চেষ্টা করে, রূপ, রস, গন্ধ, আলো, বাতাস এইগুলো উপভোগ করার চেষ্টা করে। তেমনিভাবে মায়ের স্নেহের পর শিশুকে দেয় সান্ত্বনা, দেয় প্রশান্তি। মাতৃদুগ্ধ শিশুকে দেয় নিরাপত্তার নিশ্চয়তা। সামাজিকরণের প্রাথমিক সোপান হলো কি, পরিবার। একটা শিশুর যখন জন্মগ্রহণ করে, সামাজিকরণ শেখে, তখন তার প্রধান সোপান হলো কি, পরিবার। সুতরাং আমরা শিশুর সামাজিকরণের মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন, খেলার সাথী, বিদ্যালয়, তার আচরণের যে অন্যান্যতা নিয়ে আসে, এইগুলো কিন্তু তার একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ব্যক্তিত্ব ব্যক্তির জীবনের এক অমূল্য সম্পদ। দেখবা, ব্যক্তিত্ব কিন্তু এক এক মানুষের এক এক ধরনের, কারো ব্যক্তিত্বের সাথে কারো ব্যক্তিত্বর মিল হয় না। অর্থাৎ কি, পার্সোনালিটি, প্রত্যেকেরই পার্সোনালিটি। ইংরেজিতে কথাটা শুনলে অনেকটা যেন মনে হয় যে আসলে একটা অন্যরকম বিষয়। সুতরাং এই যে পার্সোনালিটি, এই যে ব্যক্তিত্ব, এটা কিন্তু এক মানুষের এক এক ধরনের। তাই ব্যক্তিত্ব একটি অতি পরিচিত শব্দ। সবসময় আমরা কারো না কারোর কাছে এটা পেয়ে থাকি, বলে থাকি যে ব্যক্তিত্ব একটি অতি
পরিচিত শব্দ। অতএব প্রাত্যিক জীবনে আমরা প্রতিনিয়ত ব্যক্তিত্ব কথাটি বলে থাকি। দেখো ব্যক্তিত্ব লেখার সময় বয় আকার কিন্তু কেউ দেবা না, বয় জফলা হবে, শুধুমাত্র কি হবে, বয় জফলা, কয় তয় রশ্মি, কয় তয় বফলা। ব্যক্তিত্ব, অনেকে ব্যক্তিত্ব বানানটা ভুল করো, আমি দেখেছি অনেকে পরীক্ষার খাতায় বয় একার দিয়ে ফেলো, বয় একার তো হবে না, ব্যক্তিত্ব বয় জফলা আকার, বয় জফলা আকার হবে, হবে না, আকার হবে না, বয় জফলাই হবে, শুধুমাত্র কয় তয় রশ্মি তয় বয়, ব্যক্তিত্ব। এখন কোনো ব্যক্তি যদি তার কথাবার্তা, চাল চলন, আচরণে আমাদের চিন্তা চেতনার উপর গভীর রেখাপাত করে, তখন আমরা কি বলি যে তার একটা ব্যক্তিত্ব আছে। কোনো ব্যক্তির চাল চলন, কথাবার্তা, আচরণে যদি আমাদের কারো মনের উপর গভীর রেখাপাত করে, তাহলে আমরা মনে করে থাকি যে না, তার ব্যক্তিত্ব আছে, অর্থাৎ সে একটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বলে আমরা এটা মনে করি। ব্যক্তিত্বের ইংরেজি প্রতিশব্দ কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? পার্সোনালিটি। ব্যক্তিত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্সোনালিটি, অর্থাৎ কি, ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে। এই যে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে কি শব্দ? পার্সোনা, পি ই আর, পার্সোনা। এই যে পার্সোনা থেকে পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ থেকে, ইংরেজি শব্দ বলবে না, ল্যাটিন শব্দ থেকে পার্সোনা কথাটি উদ্ভূত হয়েছে ব্যক্তিত্ব লেখার ক্ষেত্রে। সুতরাং প্রাচীন রোমে অভিনেতাগণ যে মুখোশ পরে অভিনয় করত, তাকে প্রাচীন রোমে অভিনেতাগণ যে মুখোশ পরে অভিনয় করত, সেই মুখোশকে পার্সোনা বলা হতো। তাহলে পার্সোনা কাকে বলা হতো? প্রাচীন রোমে অভিনেতাগণ যে মুখোশ পরে রাজা রানীর অভিনয় করত, তখন আমরা তাকে কি বলতাম? যে তাকে মুখোশকে পার্সোনা বলা হতো। পার্সোনা এর অর্থে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির বাহ্যিক রূপ বা প্রতীয়মান রূপ বোঝায়। তার মানে কি, যখন কেউ রাজার অভিনয় করে, এখন যাই আছে, যখন রাজার অভিনয় করে তখন তো রাজার মতন বেশভূষা ধারণ করতে হবে, তাই না? তাহলে তো আমি রাজার অভিনয় করতে পারবো না বা রাজার মতন দেখাবে না। সুতরাং যখন রাজার অভিনয় করবো, তো রাজার বেশভূষা ধারণ করে অভিনয় করলে রাজার একটা ব্যক্তিত্ব আলাদা, প্রজার একটা ব্যক্তিত্ব আলাদা। ঠিক তেমনি ভাবে মুখোশ পরে যে অভিনয় করতো, তখন তাকে কি বলা হতো? পার্সোনা বলা হতো। সুপ্রিয় শিক্ষার্থী, বিষয়টা কি বোঝা যাচ্ছে সহজে? আচ্ছা, ব্যক্তি হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্য সামগ্রীর রূপ, যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র ভাব। তাহলে কি হয়? ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যর সামগ্রিক রূপ। ব্যক্তিত্ব হলো কি? সকল বৈশিষ্ট্য সামগ্রিক রূপ, যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র ভাব। তেমনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন মনোবৈজ্ঞানিক ব্যক্তিত্ব সংজ্ঞা দিয়েছেন। আমি নিচে কয়েকটি সংজ্ঞার উল্লেখ করব, তোমরা একটু খেয়াল করবে। যে এই দেখো, এখানে একটি সংজ্ঞা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাটা একটু খেয়াল করো তাহলে। যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়া সময়ের এক গতিময় সংগঠন, যা পরিবেশের সঙ্গে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। গর্ডন আলফোর্ড একজন মনোবৈজ্ঞানিক। গর্ডন আলফোর্ড একজন মনোবৈজ্ঞানিক। উনি এই মনোবৈজ্ঞানিক ব্যক্তিত্ব সংজ্ঞা দিয়েছেন এইভাবে, যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়া সময়ের এক গতিময় সংগঠন, যা পরিবেশের সঙ্গে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় এই কথাটা সুন্দর করে লিখে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার সময় অনেক সহজ হবে। দেখো, জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু তোমার এইগুলো পড়ে। ব্যক্তিত্ব কি, এমসিকিউ তো পড়ে। সংজ্ঞাটি লিখে 4টি অপশন দেওয়া থাকবে, তখন তুমি কোনটা লিখবে। এখন যদি এটা না শিখে যাও, না মনে রাখো, তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে কি করতে হবে? আমার মনে রাখতে হবে না? খাতা কলম দিয়ে এটা লিখে নাও, সংজ্ঞাটা, ব্যক্তিত্ব সংজ্ঞাটা লিখে রাখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো যে সংজ্ঞা কি। ব্যক্তিত্ব হলো প্রশ্নের ভিতরে, যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়া সময়ের সামগ্রিক রূপ। ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়া সময়ের এক গতিময় সংগঠন, যা পরিবেশের সঙ্গে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। গর্ডন আলফোর্ড এই সংজ্ঞাটি দিয়েছেন। এই সংজ্ঞাটি কি দিয়েছেন? গর্ডন আলফোর্ড। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটি কি দিয়েছে? গর্ডন আলফোর্ড।
গঠন আলফাবেটের সংখ্যাটি তোমরা লিখে রাখো। আর একটি সংখ্যার কথা আমি তোমাকে বলছি, দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে ব্যক্তিত্ব তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণের ধরন, ব্যক্তিত্ব তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণের ধরন নিয়ে গঠিত হয়, যা বিভিন্ন পরিস্থিতিতে সুসামঞ্জস্য প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা এই সংখ্যাটি দিয়েছে ম্যাকমোহন এবং ম্যাকমোহন। এই সংখ্যাটি কি দিয়েছে? ম্যাকমোহন এবং ম্যাকমোহন, মনোবৈজ্ঞানিক ম্যাকমোহন এবং ম্যাকমোহন এই সংখ্যাটি দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে সংখ্যাটি খেয়াল করো যে ব্যক্তিত্ব তুলনামূলক, দেখা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে বলে? ব্যক্তিত্ব তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণের ধরন নিয়ে গঠিত হয়। কি নিয়ে গঠিত হয়? তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণের ধরন নিয়ে গঠিত হয়, যা বিভিন্ন পরিস্থিতিতে সুসামঞ্জস্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম বা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা হচ্ছে ম্যাকমোহন এবং ম্যাকমোহন একজন মনোবৈজ্ঞানিক সংজ্ঞাটি দিয়েছেন। তাহলে আমরা এখন কি শিখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র বইতে দ্বিতীয় অধ্যায়ে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব চ্যাপ্টারটি আমরা এখন ক্লাসে অংশগ্রহণ করছি, ক্লাসটা বুঝতেছি। লেখা আছে ব্যক্তিত্বকে ইংরেজিতে কি বলা হয়? পার্সোনালিটি। ব্যক্তিত্বকে ইংরেজিতে কি বলা হয়? পার্সোনালিটি। ব্যক্তিত্বের সংজ্ঞা আমরা বলেছি। এখন পার্সোনালিটি এটা কি শব্দ? পার্সোনা, এটা হচ্ছে কি শব্দ? ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে পার্সোনালিটি। সুতরাং ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যর সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র ভাব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে ব্যক্তিত্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এইগুলা আরো সুন্দর করে বইতে বারবার দেখবে। আমার ইউটিউব ভিডিওটি এটাও তোমরা বারবার দেখবে, তাহলে আরো সহজ থেকে সহজে আয়ত্ত করতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অনেক মনোবৈজ্ঞানিক অনেক সংজ্ঞা দিয়েছেন। আমি আরো একটি সংজ্ঞার কথা বলি। বাস্কিস্ট এবং জার্ভিন বলেন, বাস্কিস্ট এবং জার্ভিন একজন মনোবৈজ্ঞানিক, ওনারা বলেন কি, কত সালে বলছেন ওনারা? 1990 সালে বলেন, ব্যক্তিত্ব হলো সময় ও পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত আচরণ ও চিন্তার এক বিশেষ ধরন, যা এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিকে পৃথক করে। কে বলছে? জার্ভিন এবং বাস্কিস্ট এবং জার্ভিন বলেন ব্যক্তিত্ব হলো সময় ও পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত আচরণ ও চিন্তার এক বিশেষ ধরন, যা এক ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে পৃথক করে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা যদি আমরা সত্যিকারের মনোযোগ দিয়ে শুনতে পারি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু মুখস্থ করা লাগবে না। কারণ কি, মুখস্থ বিদ্যা বেশি দিন মনে থাকে না। এটা বুঝে বুঝে পড়তে হয়, বুঝে বুঝে শিখতে হয়, অনুধাবন করতে হয়, তাহলে সহজে সেটা আয়ত্ত করা সম্ভব হয়। সব কিছু কি মুখস্থ করে পারা সম্ভব? সুতরাং এগুলো আমাদের বোঝার বিষয় আছে। তোমরা যে যেখানে আছো সংজ্ঞাটি পড়বে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে অনেক সহজ হবে। কিরাইটার ও তার সহজীবন প্রদত্ত সংজ্ঞাটি বিশ্লেষণ করে দেখেন যে এতে ব্যক্তিত্বের মূল বিষয় তুলে ধরা হয়েছে। দেখো, ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্য আছে। ব্যক্তিত্ব আধুনিক মনোবিজ্ঞানের অনুধানকে 5টি প্রধান দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছে। ব্যক্তিত্বকে কি করা হয়েছে? যে মনোবৈজ্ঞানিক অনুধানকে 5টি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এগুলা একটু ডিলিট করে দিলাম। তোমরা আরো কিছু শিখবে, দেখবে সহজে আয়ত্ত করতে সক্ষম হয়েছে। তাহলে ব্যক্তিত্ব প্রকারভেদকে আমরা কয় ভাগে জড়িত সক্ষম হয়েছে? 5 ভাগে। এক হচ্ছে ব্যক্তিত্বের আধুনিক মনোবৈজ্ঞানিক অনুধানকে 5টি প্রধান দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো হলো: 1, জৈবিক দৃষ্টিভঙ্গি। 1, জৈবিক
জৈবিক দৃষ্টিভঙ্গি। 2 জৈবিক দৃষ্টিভঙ্গি, মনোগতীয় দৃষ্টিভঙ্গি, সংলক্ষণ দৃষ্টিভঙ্গি। মনোগতীয় দৃষ্টিভঙ্গি, মনোগতীয় দৃষ্টিভঙ্গি। 2 সংরক্ষণ দৃষ্টিভঙ্গি। সংরক্ষণ দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, তার মানবিক দৃষ্টিভঙ্গি। 3 4 আচরণ। আচরণ কিন্তু আচরণ হবে, আচরণ হবে না, আচরণ হবে। আচরণগত দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি। 5 নম্বর আছে মনোগতীয় মানবিক দৃষ্টিভঙ্গি। মানবিক দৃষ্টিভঙ্গি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ব্যক্তিত্ব আধুনিক মনোবিজ্ঞানের উপর অনুধান করে ব্যক্তিত্বকে 5টি ভাগে বিভক্ত করে তাকে ব্যাখ্যা করা হয়েছে। এক আছে জৈবিক দৃষ্টিভঙ্গি, এটা তোমরা খেয়াল করবে কয়টি, তাহলে যে 5টি। এই যে 5টি, এই 5টি দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিভক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। এক আছে জৈবিক দৃষ্টিভঙ্গি, মনোগতীয় দৃষ্টিভঙ্গি, সংরক্ষণ দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, আর 5 আছে মানবিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটা নিরিখে আছে আমরা ব্যক্তিত্বকে বিভক্ত করা হয়েছে এবং বৈশিষ্ট্যগুলো এইভাবে ভাগ করেছে। জৈবিক দৃষ্টিভঙ্গি কি কি? যে ব্যক্তিত্বের পুরাতন দৃষ্টিভঙ্গির একটি হলো বিভিন্ন করার ব্যক্তিত্বের মূলে রয়েছে জন্মগত জৈবিক উপাদান, শরীরের ধরন, মস্তিষ্কের অঞ্চল এবং বংশগতের ভিত্তি করে জৈবিক দৃষ্টিভঙ্গিকে 3 ভাগে ভাগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তিত্বকে জৈবিক দৃষ্টিভঙ্গিতে ভাগ করেছে কারণ এটা জন্মগতভাবে সৃষ্টি হয়। দেখবা যে বংশে জন্মগ্রহণ করেছে তার ব্যক্তিত্ব কিন্তু সেই বংশ অনুযায়ী আস্তে আস্তে ধাবিত হয়। তার জন্মের কারণে মস্তিষ্কের ধরন, শারীরিক গঠন, বংশগতির উপর নির্ভর করে ব্যক্তিত্বের আচরণটা সেইভাবে প্রকাশ পায়। একে আবার 3 ভাগে ভাগ করা হয়। এক, শারীরিক গঠন। এক হচ্ছে কি শারীরিক গঠন। একে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এক আছে শারীরিক গঠন, শারীরিক গঠন, শারীরিক গঠন, গঠন হবে না, গঠন হবে, শারীরিক গঠন। 2 শারীরিক গঠন আর মস্তিষ্কের অঞ্চল আর বংশগতি। শারীরিক গঠন, মস্তিষ্কের অঞ্চল, মস্তিষ্ক মূলত সহায়তায় মস্তিষ্কের অঞ্চল। আর 3 হচ্ছে কি মস্তিষ্ক অঞ্চল আছে বংশগতি, হেরিডিটি, বংশগতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই যে ব্যক্তিত্বকে 5টি ভাগে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে, তার ভিতরে একটা আছে জৈবিক দৃষ্টিভঙ্গি, যেটা বলেছি শারীরিক গঠন, মস্তিষ্কের অঞ্চল এবং বংশগতি কারণেই কিন্তু ব্যক্তিত্বকে বিভিন্ন ভাগে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে। এর ভিতরে গ্রিক দার্শনিকগণ মনে করেন যে মানুষের দেহের কতগুলো মৌলিক গঠন আছে এবং তার প্রতিটি গঠনের বিপরীতে একটি ব্যক্তিত্বের ধরন রয়েছে। তাহলে গ্রিক দার্শনিকগণ মনে করেন যে শারীরিক গঠন বলেছে, শারীরিক গঠন যে মানুষের দেহের কতগুলো মৌলিক গঠন আছে তার দৃষ্টিভঙ্গির আলোকেই প্রতিটি গঠনের বিপরীতে একটি করে ব্যক্তিত্বের ধরন রয়েছে শারীরিক গঠন অনুযায়ী। এরপরে দেখো তোমার কিরত সমারোহ শ্রেণীর শারীরিক গঠন অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণী রয়েছে, যেমন সাইকোলেট, জার্মান মনোরোধ বিশারদ আর্নেস্ট কিরচমার 1925 সালে মানসিক বিকারগ্রস্ত রোগীদের চিকিৎসা করার সময় তাদের নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। কে করেন? জার্মান মনোরোগ বিশারদ
1925 সালে মানসিক বেকারগ্রস্ত রোগীদের চিকিৎসা করার সময় তাদের নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং ব্যক্তিত্বকে শারীরিক মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা করেন। যেমন বিশুদ্ধ মেজাজকে তারা দুই ভাগে ভাগ করেন, এক হচ্ছে সাইকোয়েড আর আছে সিজোয়েড। এই যে সাইকোয়েড আর সিজোয়েডকে তারা দুই ভাগে ভাগ করেন। কিছু কিছু ব্যক্তিত্বের দেখবা শারীরিক গঠন অনুযায়ী খিটখিটে মেজাজ, কারো আবার খিটখিটে মেজাজ কম, কেউ আর অন্তর্মুখী হয়ে থাকে, কেউ আর বহির্মুখীও হয়ে থাকে। এই জন্য অন্তর্মুখী ব্যক্তিত্বকে কেরল সমাজ তার মানসিক বৈশিষ্ট্য দিক থেকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করছে। এক হচ্ছে পিকনিক শ্রেণীর। পিকনিক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য কি? খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী। এরা বহির্মুখী প্রকৃতির হয়। পিকনিক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কিন্তু এমসিকিউ লেখার সময় এই কথাগুলো পাবে যে পিকনিক শ্রেণীর লোকের বৈশিষ্ট্য হচ্ছে শারীরিক গঠন খাটো, গোলগাল, মেদবহুল। সুতরাং এরা বহির্মুখী প্রকৃতির, অর্থাৎ বাইরের জগতের প্রতি আকর্ষণ বেশি থাকে। অ্যাস্থেনিক, লম্বা হালকা পাতলা গঠনের লোকেরা অ্যাস্থেনিক টাইপের অন্তর্ভুক্ত। এরা অনেকটা আত্মকেন্দ্রিক হয়, অ্যাস্থেনিক। এরপর অ্যাথলেটিক, সুগঠিত ও পেশী এবং অস্থি প্রধান ব্যক্তির অ্যাথলেটিক টাইপের অন্তর্ভুক্ত। এরা দেহ মনের দিক থেকে এরা সুস্থ, স্বাভাবিক এবং আদর্শ মানুষ। ঠিক এমনিভাবে আমাদের শারীরিক গঠন এবং মস্তিষ্কের ধরন, এই যে পিকনিক শ্রেণীর মোট, এগুলো তোমরা আরো ভালো করে বাড়িতে দেখবে। এরপর দেখো মস্তিষ্কের অঞ্চল। এটা মস্তিষ্কের অঞ্চল, বংশগতি, ঠিক জৈবিক দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো মনোগতীয় দৃষ্টিভঙ্গির ভিতরে কি আছে? সিগমুন্ড ফ্রয়েড 1956 থেকে 1939, 1856 থেকে 1939 সালে প্রথম এবং সম্ভবত সবচেয়ে বেশি বিখ্যাত ব্যক্তি, যিনি ব্যক্তিত্বের একটি ব্যাপক তথ্য প্রদান করেন। ফ্রয়েড ও তার অনুসারীদের কর্ম বিশেষ মনোগতীয় দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছে, যা ব্যক্তির মনসমীক্ষণ মতবাদ নামে পরিচিত। ফ্রয়েডের মতবাদের মূল বিষয় আবর্তিত হয়েছে মূলত ব্যক্তিদের কাঠামো ও বিকাশ গতিশীলতাকে কেন্দ্র করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই মনোগত দৃষ্টিভঙ্গি, সহলক্ষ্য দৃষ্টিভঙ্গি, আত্ম দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গিগুলো আরো বাড়িতে একটু ভালো করে দেখে আসার চেষ্টা করবে। এছাড়া আমাদের ব্যক্তিত্ব যে চ্যাপ্টারগুলো আছে, এইগুলা নিজেদের একটু মানে সচেতন হতে হবে, হয়ে বাড়িতে ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে বাড়িতে আবার এগুলা সম্পর্কে বিস্তারিত শিখে আসতে হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে শিখেছি যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কি, ব্যক্তিত্ব কয় প্রকার, ব্যক্তিত্ব সংজ্ঞা শিখেছি এবং ব্যক্তিত্বকে কয় 5 ভাগে ভাগ করা যায় সেটাও শিখেছি। এর শ্রেণী বিভাগগুলো পরবর্তীতে আরো সুন্দর করে শিখবো। তোমরা যে যেখানে আছো এই ব্যক্তিত্বর বিষয়গুলো আরো বাড়িতে একটু অধ্যয়ন করবে। এই বলে আমি আমার অনলাইন ক্লাস থেকে আবারও তোমাদেরকে বিজয় মাসের মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করবে, যেহেতু আমাদের করোনা আরও দীর্ঘদিন মানে অবস্থান করতেছে। সুতরাং আমরা সবাই বাড়িতে নিরাপদে থাকি, পাড়া প্রতিবেশীকে সচেতন করি, আত্মীয় যে যেখানে আছে প্রত্যেকের সুবিধা অসুবিধা আমরা লক্ষ্য করি। এই বলে আমি আমার কথা আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।